বনলতা সবার পায়ে ধরে নিজের সব কুকীর্তির স্বীকার করল, কিন্তু কেন? অনুরাগের কোনো কথা শুনে বনলতার পাথর মন গলে গেল। আর লাজু কি পারবে এই অপমানের পর আবারও এই বাড়িতে ফিরে আসতে? আজকের পর্বে থাকছে এক অবিশ্বাস্য মোড়। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা নিজের অন্যায়টা বুঝতে পেরেছে, কিন্তু তবুও তার সাহস হয় না সবাইকে সত্যি কথা বলার। এর মধ্যেই লাজুর ব্যাপারে খবরের কাগজে বড় বড় করে লেখা বেরিয়েছে, আর সেই লেখা অনু সবার সামনে পড়ে। এটা সবাইকে বুঝিয়ে দিয়েছে লাজু আর যাই হোক না কেন সে কখনো চুরি করতে পারে না। কিন্তু শর্মিলার স্ত্রী লাজুর কাছ থেকে একটা কথা জানার চেষ্টা করে, যে লাজু কাকে বাঁচিয়েছে, কোন ব্ল্যাকমেইল আর কাকে ব্ল্যাকমেইল করছিল। কিন্তু এই সত্যি কথাটা বললে যে সমস্ত সত্যি ধরা পড়ে যাবে, তাই লাজু কোনোভাবেই তার মুখ খুলতে চায়নি। আর এটা শোনার পরে স্ত্রী তখন বলে, কি চুপ করে আছো কেন? সত্যিটা স্বীকার করো। সত্যিটা স্বীকার করে নিলে তো আর ঝামেলা থাকে না। আমরাও জানি যে তুমি আর কি কত বড় মহৎ কাজ করেছো। কিন্তু বনলতা ভাবে, লাজু যদি সত্যি সত্যি সবটা স্বীকার করে দেয়, তাহলে তো সমস্ত সত্যি সবার সামনে চলে আসবে। এরপর আমাকে আর কেউ কখনো বুঝতে চাইবে না, আর সবারই আমাকে চোর ভাববে। কি করব আমি? কি করে বাঁচাবো নিজেকে? এমনটাই ভাবছিল বনলতা। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে অনুভব। লাজু যদি সবটা স্বীকার করে নিত, তাহলে লাজুর আর কোনো চিন্তা থাকতো না। কিন্তু লাজু বনলতাকে বাঁচাতে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা কত বড় ভুল সেটাও বুঝতে পারবে। লাজুকে যদি এই বাড়ি থেকে কেউ তাড়িয়ে দেয়, তখন আমি সবটা স্বীকার করে দেব। আমি বলে দেব এই সব কিছুর পেছনে রয়েছে আসলে বনলতা। এর মাঝখানেই বনলতা সবটা বুঝতে পারে। এত অপমান সহ্য করা সত্ত্বেও লাজু কখনোই স্বীকার করেনি। আর এটা দেখার পর লাজুর প্রতি অনেকটাই সম্মান বেড়ে যায় বনলতার। এদিকে কলেজে সবাই মিলে খবরের কাগজ পড়তে থাকে। বিশেষ করে যে নীলাভ বোস বারবার করে অপমান করত লাজুকে, সে খবরের কাগজটা পড়ে লাজুর কথা জেনে চমকে যায়। তখনই বিশ্ব অর্থাৎ লাজুর বন্ধু বলে, কিরে নীলাভ, বোঝেবার কিছু বল। তোর কোনোদিনও খবরের কাগজে কোনো রকমের কোনো ছবি বেরিয়েছে? ভালো কিছু করেছিস লিখেছে, কিন্তু দেখ আমাদের লাজবন্তীর ব্যাপারে কিন্তু লিখেছে। লাজবন্তী যে কতটা ট্যালেন্টেড সেটা ব্যাপারে বুঝতে পারছিস তো? এরপর নীলাভ বোস যার কোনো কথা বলতেই চায় না। লাজুর কলেজের সব ম্যাডামরাই খবরের কাগজ পড়ে আর বুঝতে পারে লাজু ঠিক কত ভালো একটা আজ করেছে। এরপর যখন ক্লাসে ম্যাডাম চলে আসে আর লাজুকে জিজ্ঞেস করে, লাজু তখন বলে, হ্যাঁ আসলে আমার জায়গায় যে কেউ থাকলেই হয়তো এই কাজটা করতো, তাই আমিও করেছি ম্যাডাম। কিন্তু ম্যাডাম বলে, তুমি যে কাজটা করেছো সেটা অনেক বড় কাজ করেছো। আমরা জানি যে তোমার অনেক সাহস। তুমি সেই গ্রাম থেকে উঠে আসা মেয়ে, যার একটু একটু সাহসে কত বড় আজকের দিনে অনেক কিছু হয়ে দেখিয়েছে। তবে লাজবন্তী, আমরা তোমাকে খালি হাতে রাখবো না, আমরাও তোমাকে সম্বর্ধনা দেব। এমনটাই লাজুকে বলে ম্যাডাম। প্রিন্সিপাল ম্যাডামও জানতে পেরে যায়। অন্যদিকে দেখা যায় বাড়িতে অর্থাৎ লাজুর বাড়িতে সুদেব খবরের কাগজটা দেখে পড়তে শুরু করে। আর সেটা শোনার পর কমলা বলে, এমন করে পড়ছে যেন বউয়ের পাঁচালি পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, তোর বউ তোরেকে একবারও ফোন করে তোর খেয়াল রাখে? 5 বছর কলকাতায় পড়াশোনা করবে, এরপর আর গ্রামের বাড়ি তোকে কোনোভাবেই মনে রাখবে? আমার তো সেটা কোনোটাই মনে হয় না রে। তখনই কমলা বলে, আমি তোকে একটা কথা বলছি, তুই যে মেয়েটাকে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিস সেটা যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা আর কিছুদিন পরে বুঝতে পারবি। আর যখন বুঝতে পারবি তখন অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু তখন লাজুর বড় যা বলে, মা আপনি এভাবে বলছেন কেন? লাজু যদি বড় ডাক্তার হয়ে ফিরে আসে তাহলে কতটা ভালো হবে বলুন তো। আমাদের বাড়িতে একজন ডাক্তার থাকবে, আমাদের সমাজে আমাদের মান কত উঁচু হবে। তখন কমলা বলে, এসব বলে কোনো লাভ নেই। এর থেকে যদিও আমাকে একটা নাতির মুখ দেখাতে পারত, তাহলে বুঝতাম যে কিছু একটা করতে পেরেছে। কিন্তু এই রকমভাবে আমার কখনো গর্ববোধ অনুভব হবে না, বুঝতে পারলে? আর তখনই সুদেব বলে, আমার খবরের কাগজ পড়াটা ঘাট হয়েছে, এবার অন্তত তুমি চুপ করো, আর এভাবে আমাকে কথা শুনিও না। আমার এই কথাগুলো শুনতে একদমই ভালো লাগছে না। কমলা বলে, ভালো না লাগলেও শুনতে হবে, বুঝতে পেরেছো? যা অন্যায় তুমি করেছো তার শাস্তি তুমি কেন, আমরা সবাই পাচ্ছি। এর মধ্যেই তখনই কমলার বড় ছেলে বলে, সব সময় এভাবে বাচ্চা কাচ্চা নিয়ে কথা শোনাও কেন তুমি? জানো একটা বাচ্চা মানুষ করতে গেলে ঠিক কত পয়সা দরকার? তার উপরে তোমার ছেলের কতটুকু ইনকাম যে তুমি এ সমস্ত কথা বলছো? আর শোনো, ভবিষ্যতে কখনো এভাবে কথা শোনাবে না আমার স্ত্রীকে, এই কথাটা তোমাকে আমি বলে দিলাম। কমলা বলে, বাহ খুব ভালো, সবাই এখন আমার মুখের ওপরে কথা বলতে শিখে গেছো। তখনই সুদেব বলে, মা তুমি যদি অন্যায় কথা বলো তাহলে তো কথা তোমাকে শুনতেই হবে, তাই না? এর মধ্যে অনুভব গাড়ি চালাতে থাকে। তখনই অনুভবকে ফোন করে প্রিন্সিপাল ম্যাডাম আর বলে, যে জানেন তো আমরা লাজবন্তী গোস্বামীকে বড়সড় একটা সম্বর্ধনা দিতে চলেছি। ও যেই কাজটা করেছে সেটা যে কত ভালো একটা কাজ, মহৎ একটা কাজ, সেটা আমরা জানি। আসলে ওকে যদি আমি সম্বর্ধনা দিই তাহলে আরও মেয়েরা সাহস পাবে, প্রতিবাদ করার মতন সাহস নিয়ে চলবে।
এটা শোনার পর অনুভব আরোই খুশি হয়ে যায়, বুঝতে পারে লাজু কত বড় একটা কাজ করেছে। এর মধ্যেই লাজু তো ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়েই ভাবতে থাকে কিভাবে সে একটা হোস্টেল জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবে। তার মধ্যেই চলে এসেছে বনলতা আর বলে, লাজু, তোর সাথে কিছু কথা ছিল, আসতে পারি? লাজু বলে, এ বাবা, বনলতা দিদি, এটা তো তোমারই ঘর, তোমারই বাড়ি, এসো না, কি বলবে বল। বনলতা বলে, লাজু, আমি জানি তুই সবটা জেনে গিয়েছিস, তোর কাছে আমার অলরেডি মাথা নিচু হয়ে গেছে, কিন্তু তোকে আমি একটা কথা বলবো, তুই এত কষ্ট অপমান সহ্য করা সত্ত্বেও তুই কেন সবাইকে আমার নামটা বলে দিলি না বলতো? লাজু বলে, এসব কথা থাক না বনলতা দিদি, এগুলো শুনে আর কি করব বল, অন্যায় একটা করে ফেলেছো, তাতে কি হয়েছে? বনলতা বলে, কিন্তু তুই বিশ্বাস কর লাজু, আমার কাছে কোনো উপায় ছিল না। লাজু তখন বলে, আমি জানি বনলতা দিদি, তোমাকে আমাকে এই সমস্ত কথা আর বলতে হবে না, আমি সবটাই বুঝতে পেরেছি। আমি শুধু এটুকুই চাই যে তুমি আর খিটকেল খুব ভালোভাবে সংসার করো, আর কয়েকটা দিন পরেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন তুমি আরও ভালো থাকতে পারবে, দেখবে। কিন্তু বনলতা বুঝতে পারে লাজুর জন্য এত কিছু করে, আর সেই লাজুর প্রতি তার এত রাগ। এরপর যখন অনুভব ফিরে আসে তখন বনলতা বলে, লাজু কত অপমান অন্যায় সহ্য করে, তবু একবারও মুখ ফুটে আমার নামটা বলে না। অনুভব বলে, দেখলে তো লাজুর মন কত বড়, পারবে লাজুর জন্য কিছু করতে? তাহলে সৎসাহস আছে, সবার সামনে স্বীকার করো, বলো যে চুরিটা আসলে লাজু ন করে চুরি তুমি। তার মধ্যে ঠাম্মি লাজুকে বলে, লাজু, তোর আর বাইরে থাকার কোনো দরকার নেই, তুই আজকে থেকে আমার ঘরেই থাকবি, ঠিক যেমন আগে থাকতি। তখনই লাজু বলে, কি দরকার ঠাম্মি, এইভাবে এখন আর মায়াবাড়ি কি সত্যি কোনো লাভ আছে? নেই তো, আমি তো আর কয়েকদিন পরেই চলে যাব, হোস্টেল খোঁজার প্রায় শেষ হয়ে এসেছে, আশা করছি খুব তাড়াতাড়ি একটা হোস্টেল পেয়ে যাব, তারপর আমি এখানকার মায়া ত্যাগ করব। এর মধ্যে বনলতা ভাবে, অনুভব যখন আমাকে বলেই দিল, তাহলে এই সত্যিটা সবাইকে বলে দিই, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই, সত্যিটাতে সবাইকে বলতেই হতো, একদিন না একদিন তো সবাই জানতেই পারবে, আর সেটাই ঠিক করে। আর বনলতা ভাবে, বাড়ির প্রত্যেককে বলে দিয়ে অনুভবের কাছ থেকে অনেক বড় অনুভবের মন জিতে নেবে। কিন্তু অনুভবের মন যে অলরেডি লাজুর প্রতি গলে গেছে, লাজুকেই ভালোবাসে অনুভব, সেটা যেমন বুঝতে পারছে বনলতা, তবুও অনুভবকে ভালোবেসে লাজুকে বাঁচানোর চেষ্টায় রয়েছে বনলতা, যাতে লাজু অন্তত এই বাড়ি ছেড়ে না যায়, এই বাড়িতেই থাকতে পারে, সে যেন হোস্টেলে না যায়। বনলতা তাই ঠাম্মি থেকে শুরু করে বাড়ির প্রত্যেককেই সমস্ত সত্যিটা জানাতে রাজি হয়ে যায় যে আসল চোর লাজু না, আসল চোর সে নিজে। বনলতার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়, কারণ সে বুঝতে পারে যে লাজু তার সম্মান বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখেছে, অথচ সে নিজে কতটা স্বার্থপরের মতো আচরণ করেছে। অনুরাগের প্রতিটি শব্দ তীরের মতো বনলতার বুকে বিঁধছিল, বিশেষ করে যখন অনুরাগ তাকে মনে করিয়ে দেয় যে লাজু অপরাধী না হয়েও সবার লাঞ্ছনা মুখ বুজে সহ্য করছে। বনলতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি এক চরম ঘৃণা অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে এই মিথ্যার বোঝা নিয়ে সে আর বেশি দিন চলতে পারবে না। একদিকে অনুরাগের প্রতি তার ভালোবাসা, আর অন্যদিকে নিজের কৃতকর্মের অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে স্থির করে যে আজই সে সবার সামনে সত্য প্রকাশ করবে, যাতে লাজুকে আর চোরের অপবাদ নিয়ে এই বাড়ি ছেড়ে যেতে না হয়। বনলতা ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়, যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিল। ঠাম্মি, শর্মিলা আর বাড়ির বাকি সদস্যরা তখন লাজুর হোস্টেলে চলে যাবার বিষয়ে আলোচনা করছিল। লাজু চুপচাপ এক কোণে দাঁড়িয়ে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করছিল। তার হাতে ছিল ছোট একটা সুটকেস, যা দেখে বনলতার বুক ফেটে কান্না আসছিল। বনলতা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, থামো, তোমরা কেউ কোথাও যাবে না, আর লাজু তো একদমই নয়। সবাই অবাক হয়ে বনলতার দিকে তাকায়। শর্মিলা বিরক্তির স্বরে বলে ওঠে, আবার কি হলো বনলতা, তুমি কি এখন নতুন কোনো নাটক শুরু করবে? বনলতা মাথা নিচু করে কাঁপানো গলায় বলতে শুরু করে যে এতদিন তোমরা যাকে চোর বলে অপমান করেছ, যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছ, সে আসলে কোনো অন্যায় করেনি, আসল অপরাধী আমি নিজেই। এই কথা শোনার পর ড্রয়িং রুমে যেন বজ্রপাত হয়। ঠাউমি তার চশমাটা ঠিক করে অবিশ্বাসের দৃষ্টিতে বনলতার দিকে তাকিয়ে থাকেন। সুদেব আর কমলা, যারা ভিডিও কলে যুক্ত ছিল, তারাও স্তব্ধ হয়ে যায়। বনলতা বলতে থাকে যে টাকার লোভে আর নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সে চুরির পথ বেছে নিয়েছিল, আর লাজু সেটা জেনে ফেলার পর তাকে ব্ল্যাকমেলারের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজে কলঙ্কিত হয়েছে। লাজু বারবার বনলতাকে থামানোর চেষ্টা করে বলে, দিদি ভাই, এসব কি বলছো তুমি, কেন নিজের গায়ে কাদা মাখাচ্ছ? কিন্তু বনলতা আজ আর থামতে রাজি ছিল না। সে অনুরাগের দিকে তাকিয়ে বলে, অনুভব, তুমি ঠিকই বলেছিলে, লাজুর মনটা অনেক বড়, আর আমার মনটা ছোট আর নোংরামিতে ভরা। আমি লাজুকে হিংসে করতাম, তাই ওর মহত্বের সুযোগ নিয়েছি, কিন্তু আজ থেকে আমি আর কোনো মিথ্যা বলবো না।
শর্মিলা রেগে গিয়ে বনলতার কাছে এগিয়ে আসে আর বলে, তোমার সাহস কি করে হলো একটা নিষ্পাপ মেয়েকে এভাবে সবার সামনে ছোট করার? তুমি জানো লাজুর ওপর নিয়ে কি ঝড় বয়ে গেছে? বনলতা অঝরে কাঁদতে কাঁদতে শর্মিলার পা ধরে ক্ষমা চায়। অন্যদিকে অনুভব লাজুর কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, দেখলে তো লাজু, সত্য কখনো চাপা থাকে না। তুমি যাকে বাঁচাতে চেয়েছিলে সেই আজ তোমাকে মুক্তি দিল। লাজু শুধু ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন জল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। কলেজের সেই ম্যাডাম যিনি লাজুকে সম্বর্ধনা দিতে চেয়েছিলেন, তিনিও ঠিক সেই মুহূর্তে ফোন করেন অনুভবকে। অনুভব ফোনটা লাউডস্পিকারে দিয়ে সবাইকে শোনায় যে লাজপন্থী শুধু একজন ভালো ছাত্রী নয়, সে একজন সৎ ও সাহসী মানুষ, যার আদর্শ সবার শেখা উচিত। বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়। যে কমলা লাজুকে গ্রাম থেকে আসা মেয়ে বলে তুচ্ছতাচ্ছিল্য করত, সেও লজ্জিত হয়ে চুপ করে যায়। সুদেব গর্বের সাথে বলে ওঠে, আমার লাজু মায় এমন কাজ করবে তা আমি জানতাম। এদিকে বনলতা নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাবার প্রস্তুতি নেয়। সে মনে করে যে এই পাপের পর তার আর এই বাড়িতে থাকার অধিকার নেই। কিন্তু লাজু গিয়ে বনলতার হাত ধরে ফেলে। সে বলে, দিদি ভাই, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল স্বীকার করার জন্য যে সাহসের প্রয়োজন তা তোমার আছে। তুমি সত্য বলেছ, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। তুমি কোথাও যাবে না। বনলতা লাজুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে, আর অনুরাগের চোখের কোণেও তখন চিকচিক করছিল জল। সে বুঝতে পারে যে লাজু শুধু এই বাড়ির বউ নয়, সেই পরিবারের মেরুদণ্ড। অনুরাগের প্রতি বনলতার যে একতরফা টান ছিল তা এখন শ্রদ্ধায় পরিণত হয়।